শুরু করছি প্রাণদাহ উপন্যাসের পর্ব ৯। লিখেছে নবনীতা শেখ। শারণ পানির খালি বোতলটা নক্ষত্রের দিকে ছুঁড়ে মেরে বলল, মুখ বন্ধ রাখ। নক্ষত্র বোতলটা ধরে নিয়ে চোখ বন্ধ করে হাসল। ভাবি অপেক্ষা করছে, চা অ্যাড্রেস তুই দিয়েছিস, তোরা কন্টাক্টে আছিস? নক্ষত্র সে কথার উত্তর না দিয়ে বলল, তুই কি চাচ্ছিস আমি এখন তোকে কোম্পানি দিই, নিচে গিয়ে ভাবির সাথে মিট করি? শরণ সোফা থেকে কুশনটা তুলে নক্ষত্র মুখ বরাবর ছুঁড়ে মেরে বাড়িয়ে গেল। নক্ষত্র এক হাতে কুশনটা ধরে সোফাতে শুয়ে পড়ে হাসতে লাগলো। ভাবতে লাগলো প্রীতির কথা। মেয়েটার কি আবারও জ্বর এসেছে? শরণ নিচে গিয়ে দেখতে পেল নিহম বিপরীত রাস্তায় ফুটপাতে বসে আছে। সে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিহমের হাত ধরে উঠে দাঁড় করিয়ে বলল, ঠিক আছো? নিহম কপাল কোঁচকালো। বেঠিক থাকার কারণ কি হবে এত রাতে এখানে? এমনি ইচ্ছে করলো তাই। শরণ বলার মতো পেল না। শান্ত হলো, কোনো সমস্যা নেহাত হয়নি। মেয়েটা মর্জি মাফিক এসেছে। সে নিয়মের হাত ছাড়ল না, সেভাবেই হাঁটতে লাগলো। কোনো কথা খুঁজে পাচ্ছিল না বলে একটু মজা নিতে জিজ্ঞেস করলো, মিস করছিলেন নাকি ম্যাডাম? নিহম যেন আরও দু কদম এগোনো। সঙ্গে সঙ্গে উত্তর করলো না ভেবে, ইয়েস। স্মরণে হাত ঢিলা হয়ে গেল কিঞ্চিত বিস্ময়ে। যেন এতটাও মনমতো ঘটনা পৃথিবীতে ঘটতে পারে না। সে নিশ্চিত জিজ্ঞেস করলো, আসলেই? নিয়ম আলগা হয়ে যাওয়া হাতটা নিজ হাতে শক্ত করে ধরল। সামনের পথের দিকে তাকিয়ে বলল, একটা মেয়ে এই রাতে প্রায় 12টা বাজে একজন ভদ্রলোকের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তার দিন দুনিয়া কিছু ভালো লাগছিল না, স্বস্তি পাচ্ছিল না, শান্তি পাচ্ছিল না যেন এই মুহূর্তে নির্দিষ্ট ভদ্রলোককে দেখতে না পেলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেন এমনটা মনে হচ্ছিল জানো? এটুকু বলে নিয়ম থামল। ফিসকে এক হাসির সাথে ফের বলল, জানো না, জানবে না। স্মরণেরাও অবুঝ হয়। তার চোখের সামনে স্বর্গ দেখেও কুয়াশা ভেবে চোখ সরিয়ে নেয়। প্রীতিলতা রাতে আরেক দফা জ্বর এলো। এই জ্বরটাকে নাটকীয়ভাবে প্রেম জ্বর বলে সহজে আখ্যায়িত করা যায়। মজার কথা হচ্ছে প্রীতির ভালো লাগছে। জ্বরের ঘরে গুনগুন করে গান গাচ্ছে। প্রীতি কী সে সুখ! নক্ষত্র যখন চলে যায় তখনই পৌলি বাড়ি আসেন। প্রীতি জিজ্ঞেস করে, মা আমার বিয়ে কার সাথে ঠিক হয়েছে? তাতে তোমার কি? প্রীতি রাগ লাগলো, সে শান্ত থাকার চেষ্টা করে বলল, জানতেও পারবো না? ও আসলে প্রথমে শরণের সাথে ঠিক হয়েছিল, কিন্তু শরণ আগে তোমাকে বিয়ে করবে না, পছন্দ করেনি বোধহয়। তবে ওর মা ভীষণ রকমের ভদ্রমহিলা, তাই বিয়েটা ভাঙতে পারিনি। ওরা ছোট ছেলেকে দিয়ে তোমায় নেবে। ছেলেটাকে চেনো না? নক্ষত্র তোমার টিচার সে। সব কিছু বুঝতে পারলো প্রীতি। পৌলি ফের বলল, আমি ভাবছিলাম যার সাথে বিয়ে হবে তার এরকম বাড়ি এসে পড়ে যাওয়া বিষয়টা কেমন না? নক্ষত্র বলেছিলাম অন্য কোনো মেয়ে টিউটর খুঁজে দিতে। ছেলেটা কি ভালো, দায়িত্বশীল। আমাকে বলল সে নাকি অন্য কারোর উপর তোমার পড়াশোনার দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকতে পারবে না। সামনে এসএসসি, তাই সবটা নিজেই দেখবে। কি ভালো, কি বুঝতার। পৌলি আরও গুনগান গাইতে লাগলো। প্রীতি বাবার রুমে চলে গেল। শামীম সাহেব তাকে দেখে সিগারেট নিমে ফেললেন অ্যাশট্রেতে। মুখের সামনে হাত নেড়ে ধোয়া সরিয়ে এয়ার ফ্রেশনার দিয়ে দেন। প্রীতি হেসে ফেলল। মা বকে না? না রে মা, বস এখানে। প্রীতি বাবার পাশে বসলো। বাবা, আমার বিয়ের ব্যাপারে তোমার কি মতামত ছিল? তুমি কি রাজি ছিলে? সত্য বলবো নাকি মিথ্যা? মিথ্যা বলো। ছিলাম না। প্রীতি অবাক হলো, এ কেমন মিথ্যা? শামীম সাহেব হেসে উঠলেন। আমার জান শোনেন, আমি শুরু থেকে রাজি ছিলাম, কারণ ছেলে আর ছেলের পরিবার সবটাই আমার মন মতো। আমি হয়তো ফিউচারে তোমার জন্য এমন কাউকেই চাইতাম, যেটা সামনে হতেই যাচ্ছে। সেটা এখন হলে সমস্যা কোথায়? সামনে ওর চেয়েও বেটার কাউকে পাওয়ার সম্ভাবনা কতটা? তবুও বাবা, এমনও তো হতে পারে যে ইন ফিউচার তুমি একদম তোমার মনের মতো পারফেক্ট কাউকে পেলে, তখন আফসোস হবে না? প্রীতি একথা এমনিই বলল, কোনো কারণ ছাড়াই। তবে অকারণা প্রশ্নের বিপরীতে শামীম সাহেব থেকে বেশ চমৎকার এক উত্তর এলো। মা, একটা কথা সবসময় মাথায় রাখবে, যা পাচ্ছ, যেটুকু পাচ্ছ সবসময় তার শকর আদায় করবে। বেটার পাওয়ার আশা এটুকুকে হেলা করো না। দেখা গেল সামনে তাকে কিছুই পেলে না। আর পারফেক্ট পারফেক্ট বলে কিছুই হয় না। একটু রাগ, তেজ স্বভাবের দোষ, চিন্তা, বৈরত্ব সব মিলিয়ে মানুষটা সুন্দর। এগুলো না থাকলে একঘেয়ে লেগে যাবে। বোঝা গেল? প্রীতি মাথা নাড়ল। জি বাবা। তুমি কি বিয়েতে অখুশি? না বাবা। তাহলেই ঠিক আছে, বাবার উপর ভরসা রেখো। আচ্ছা, ঘুমাতে যাও, এখন অনেক রাত হয়েছে। আচ্ছা বাবা, তুমিও ঘুমাও। প্রীতি সেই যে রুমে এসে শুয়েছে আর ওঠেনি। তার ভালো লাগছে সব কিছু। এত বেশি ভালো লাগছে শেষমেশ নেমে যাওয়া জ্বরটা ফের উঠে পড়ল। মধ্যরাতের শুরুর দিকে আচমকা তার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো। হ্যালো প্রিটি গার্ল। প্রীতি চমকে গেল। এ আজব ও আশ্চর্যমলটা কে? এই মধ্যরাতে কোথা থেকে উদয় হলো? টুরু কলারে দেখতে পেল লোকটার নাম ডানা কাটা পড়ে। দ্বিতীয় দফায় চমকে গেল প্রীতি। রিপ্লাই করলো, আপু আপনাকে চিনি আমি। ওপাশ থেকে এবার কল এলো। প্রীতি ইতস্তত করতে করতে রিসিভ করলো। শান্ত, গম্ভীর ও খানিকটা বিস্ময় নিয়ে ওপাশ থেকে নক্ষত্র জিজ্ঞেস করলো, আমাকে কোন দিক থেকে আপু লাগে? প্রীতি যেন এবার কেঁদেই ফেলবে। আপনি কবে থেকে ডানাকাটা পরই হলেন? মানে? এই নাম কে সেভ করে রেখেছে? কোন নামে? প্রীতি স্ক্রিনশট দিতে নক্ষত্র উঠে বসলো। এ কাজটা কার সেটা টের পেতেই বড় করে শ্বাস ফেলল। শান্ত গলায় টপিকটা পাল্টে ফেলল। বলল, জ্বর এসেছে আবার? রাতে ওষুধ নিয়েছ? না। খেয়েছো আর কিছু? না। কেন? এমনি আমার ইচ্ছা।
তুমি কি সবসময় এমন? সবসময় না আসলে, মাঝে মধ্যে। মাঝে মধ্যে অনিয়মের সাথে সখ্য করতে হয়, না হলে জীবন চলে না। প্রীতি দার্শনিক কথাবার্তা নক্ষত্র ভুরু কোঁচকালো, জিজ্ঞেস করলো, আমি এখন তোমাকে কেন কল করেছি জানো? হ্যাঁ, অসুস্থ মানুষ খোঁজ নিতে কল করেছেন। এমনিতেও আমাদের নাকি বিয়ে ঠিক হয়েছে, তো রাতে অসুস্থতার খোঁজ নেওয়াটাও অভদ্রতা হতো, এর জন্য আর কি। নক্ষত্রের মনে একটা কথা এলো, আর মুখে দিয়ে বেরোলো সম্পূর্ণ ভিন্ন আরেকটা। কাপড় চোপড় ভাঁজ করা হয়েছে কিনা তা জানতে। প্রীতি তাজ্জব বনে গেল, দ্বিধায় বলে জিজ্ঞেস করলো, আর আমার যে জ্বর এসেছে সেটা কি? মানে কিছুই না? কিছুই না। প্রীতির খুব খারাপ লাগলো। আপনি কথা বললেন কি করে? কষ্ট পাচ্ছি। মাছি চচ্চড়ি করতে ইচ্ছে করার মতো কষ্ট হচ্ছে। তোমার ইচ্ছের কথা শুনে আমার কি কাজ? তুমি বলো, কাপড় সব ভাঁজ করেছো ঠিকঠাক? করেছি। ডেট রান্নাবাড়া কিছু করো না? কেন আবার বিয়ে শাদি করবে? রান্না না পারলে কি করে হয়? প্রীতি এবার এগিয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলতে হলো, পারি না মানে খুব পারি। এমন পারার পারি আপনার বাপ দাদাও চমকে যাবে। ও হ্যাঁ, 2 গামলা ঘাস দিয়ে আস্ত বৈশাখ, তেলাপোকার চাইনিজ রেসিপি, মশা মাছের চচ্চড়ি, এইসবই পারো। এরকম একটা দুটো কথায় প্রীতিকে রাগিয়ে দিতে নক্ষত্র ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছে। চোখ বন্ধ করে ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে ভীষণভাবে প্রিয় নারীকে টিচ করার মতো ব্যাপারটা আসলেই শব্দে বর্ণনা করার মতো না। রাতটা কল্পনাতীত সুন্দর কাটলেও অঘটন ঘটল পরের দিন আশকোনার ধারে। পরপর দুটো বড় চমক। প্রীতির মিশ্র অনুভূতি হতে লাগলো, পালাক্রমে তাকাতে লাগলো দুজনের দিকে।